আপনারা তো জানেন আমাদের ক্যাডেট কলেজগুলি ছাত্র ভর্তি করে কোন ক্লাসে? সপ্তম শ্রেণী থেকে। কিন্তু আমাদের উচ্চ বিদ্যালয়গুলি তো ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হয়। এই পার্থক্যটার কথা কেউ ভেবেছেন? ভেবে দেখেন, তাহলে বুঝতে হবে কোথাও একটা গন্ডগোল আছে। ক্যাডেট কলেজগুলি ইউরোপের স্কুলকে অনুকরণ করেছে, ইংল্যান্ডের স্কুলকে অনুকরণ করেছে, বিশেষ করে ফ্রান্সের যেগুলিকে লিসে বলে সেগুলিকে অনুকরণ করেছে। সেটা সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সারা পৃথিবীতে বুনিয়াদী শিক্ষা হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। আমাদের এখানে শুধুমাত্র রায় দেওয়া হয়েছে এবং দিয়েছে সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওয়াশিংটন কনসেনসাস থেকে। আপনি 4 বছর পড়ালে ওই ইউসিইপির স্কুলের বাচ্চাদেরকে এখন কাজে পাঠাতে পারবেন। এটা তো আইনগতভাবে শ্রেণী বৈষম্যকে প্রতিষ্ঠা করা। এটার নাম নন ফর্মাল এডুকেশন, উপানুষ্ঠানিক শিক্ষা। এবং এটার বিরুদ্ধে বলার জন্য আমি শেখ হাসিনার চেয়েও কঠোরতর স্বৈরাচারের হাতে নিপীড়িত হয়েছি। এটা ব্রাক, এই যে গণ সাক্ষরতা অভিযান, এই যে রাশেদা কে চৌধুরী, এরা তো আমাকে প্রায় বেরেই করে দিই মিটিং থেকে। বলে আমাদের গরিব বাচ্চাদের আমি 4 ক্লাস পর্যন্ত পড়াচ্ছি, আপনি তার বিরোধিতা করতে চান? বলে উল্টো বুঝলি রাম। আমি বলি ওদের বাচ্চাকে আপনি 4 বছরে ছেড়ে দেবেন, কিন্তু নিজের বাচ্চাকে তো 12 বছর আগে ছাড়বেন না। অর্থাৎ এই যে স্বৈরাচার শুধু শেখ হাসিনা একা করে নাই, স্বৈরাচার কিন্তু এর মধ্যেই প্রতিষ্ঠিত আছে। এই জন্য বলতে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার যারা করতে চান তাদের সমাজ ব্যবস্থার সংস্কারের কথা ভাবতে হবে। আমাদের প্রাথমিক শিক্ষা সর্বজনীন করতে হবে। এটা যদি আমি বলি প্রাথমিক শিক্ষা কয় বছর, আপনাকে এটা সংজ্ঞা দিতে হবে না? কিন্তু এটা কোথাও সংজ্ঞা দেওয়া নাই, জাতিসংঘও দেওয়া নাই। আন্তর্জাতিক মানবাধিকারের আন্তর্জাতিক ঘোষণা তো দেখবেন প্রাথমিক শিক্ষা হবে বিনা পয়সায়, প্রাথমিক শিক্ষা হবে বাধ্যতামূলক, এইসব কথা আছে। কিন্তু কয় বছরকে প্রাথমিক শিক্ষা বলে তা কোথাও তারা বলেননি, বলে কোনো দোষ করেননি। আমরা যেটাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের এই সবই হচ্ছে বুনিয়াদী শিক্ষা। এই জন্য বলছি দ্বাদশ বর্ষ পর্যন্ত বিদ্যা অভ্যাস করা, অথবা শিশুর বয়স 18 বছর না হওয়া পর্যন্ত সে প্রাপ্তবয়স্ক হয় না, এই পর্যন্ত শিক্ষা যদি সর্বজনীন করতে চান, এটা আপনার অবৈতনিক করা ছাড়া কি উপায় আছে? হতে পারে না, বর্তমান অবস্থাতে হবেই না। অবৈতনিক কেন? সেই যে স্কুলে যাচ্ছে সে তো সমাজের জন্য কাজ করছে, আপনি তাকে অগ্রিম বিনিয়োগ করছেন, তাকে তো বেতন দিতে হবে আপনার। মনে হতে পারে খুব ইউটোপিয়ান কথা, কিন্তু অসম্ভব নয়। যে শিশু স্কুলে যায় তাকে আপনার এখন নাম দিয়েছেন উপবৃত্তি। উপবৃত্তি কেন? তাকে তো বৃত্তি দিতে হবে। মানে বলছি আমাদের টাকা নাই, দিতে পারছি না, আমাদের জাতীয় উৎপাদের মনে করেন শতকরা 12 ভাগ খরচ করছি, তাহলে এটা সম্ভব। শিক্ষকদের বেতন 2 গুণ করা যায়, ছাত্রদেরকে বৃত্তি দেওয়া যায়, এবং তাতে শিক্ষার গুণগত পরিবর্তন হতে 10 বছরের বেশি লাগবে না। আগে পরিমাণগত পরিবর্তন, তারা 10 বছরের বেশি লাগবে না। এটা শুধু কিউবা বা নিকারাগুয়ার উদাহরণ দিচ্ছে না, আমরা যেটা চাচ্ছি সেটা কি? আপনি দেখেন গণতন্ত্রের প্রধান স্লোগান হচ্ছে, কার্ল মার্কস এটা লিখেছিলেন 1875-এ গোথা কর্মসূচির সমালোচনায়, ফ্রম ইচ অ্যাকর্ডিং টু হিজ এবিলিটিস টু ইচ অ্যাকর্ডিং টু হিজ নিডস। এবিলিটি জিনিসটা আপনি কী করে ঠিক করবেন? আমার যে কোনটা পড়তে ইচ্ছা করে এটা আমি বলছি। শিক্ষা আনন্দদায়ক হয় না কেন? এই যে আগের দিনের শিক্ষা ছিল, যেটাকে আমরা সামন্ত যুগের শিক্ষা বলি, বারক যুগের শিক্ষা বলি, যে কামারের ছেলে কামার হবে, কুমারের ছেলে কুমার হবে, বংশানুক্রমিক পেশা, স্কুলে যেতে হতো না, ঘরে বসে আমরা সুপার ক্রাফট শিখতাম। যেমন তাজমহল যারা বানিয়েছেন এরা সুপার ক্রাফটম্যান, এরা কোথায় শিখেছেন? এরা সব ঘরানার মধ্যে শিখেছেন। এখনও ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের যেমন ঘরানা আছে, আজকাল আমরা মিউজিক বোর্ড করছি, স্কুল করছি, কিন্তু আগে এরকম ছিল। সেইটা সব পেশাতেই ছিল, কিন্তু সেটার একটা অন্ধকার দিক ছিল যে আপনি পেশা পরিবর্তন করতে পারছেন না, সারা জীবন ওইটাই করতে হচ্ছে আপনাকে, বাপের পেশাই করতে হচ্ছে। আমদাদা লেখানের ছেলেকে আবারও ওই সরদে বাজাতে হচ্ছে। ওইটার মধ্যে প্রথমে আপনার মনে হয় এটা একটা স্ফূর্তি, কিন্তু তার মধ্যে একটা বন্দিত্ব আছে। আধুনিক ধনতন্ত্রে যে ধনতন্ত্রের স্পেশালাইজেশন অফ লেবার, যেটাকে বলে ডিভিশন অফ লেবার, এটা কিন্তু আপনার মধ্যে সেই স্বাধীনতা এনেছে। কিন্তু এখন নতুন হলো কি, আবারও আপনি যদি সমাজের সাবলটান ক্লাস বা নিম্নবর্ণের লোক হন, আপনাকে ওই নিম্নবর্ণের পেশাগুলি অবলম্বন করতে হয়। কিন্তু তার মধ্যে যদি আপনার প্রতিভা থাকে, আপনি কি মধ্যপথে গিয়ে আপনি ঘোড়া বদলাতে পারবেন? পেশা বদলানো খুব কঠিন। আমাদের বিশ্ববিদ্যালয়ে ল্যাটারাল এন্ট্রি নাই, আপনাকে লেকচারার হিসেবে ঢুকতে হবে। আমাকে এক ভদ্রলোক বলেছিল, যদি অমর্ত্য সেনও আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ঢুকতে পারবে না। এবং যে এসে বলেন, আমাকে বলেছে ওয়াহিদুদ্দিন মাহমুদ, যিনি এখন উপদেষ্টা আছেন, মানে উনি আমাকে পরিহাস চলে বলেছেন, কথা মানে আমাকে ঢুকতে না দেওয়ার জন্য উনি বলছেন, যেখানে অমর্ত্য সেন ঢুকতে পারবে না সেখানে তুমি দরখাস্ত করবা কিভাবে? কথা সঠিকই বলেছেন। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা লেখাপড়াটার মধ্যে। এইটা হলো এক ধরনের নিউ কাস্ট সিস্টেম। আপনি পেশা বদলাতে পারবেন না, যদি বদলান আপনাকে পাগল বলা হবে। কিন্তু মানুষের প্রতিভার স্বতঃস্ফূর্ততার জন্য আধুনিক স্কুলের এবং কলেজের শিক্ষার মধ্যে এটা করা উচিত। আমি আসল কথা এখনো যাই নাই।
শিশুদের শিক্ষার জন্য যদি তার মাতৃভাষা ব্যবহার না করেন আপনি, তাহলে তার যে আনন্দ সেটা প্রথমে অর্ধেক মাটি হয়। বিদেশি ভাষা হচ্ছে আমাদের জীবন সংগ্রামের হাতিয়ার। আচ্ছা, কোন বয়সে বিদেশি ভাষা শিক্ষা করা হবে? ভারতবর্ষে কলোনিয়াল যুগের অভিজ্ঞতা হয়েছে, আমি শুধু বেশি উদাহরণ দেব না। 1854 সনে ভারতের যে শিক্ষানীতি প্রণীত হয়, ইংল্যান্ড থেকে আসে, যেটাকে উডের ড্যাসপাচ বলা হয়, 100 প্যারাগ্রাফওয়ালা একটা লম্বা মেমোরেন্ডাম, সেখানে পরিষ্কার বলা আছে যে নিম্ন বিদ্যালয়ের শিক্ষা হবে ভার্নাকুলার, মাতৃভাষা। ইংরেজরা পর্যন্ত কিন্তু অমাতৃভাষা শিক্ষা বাধ্যতামূলক করেনি। সরকারি চাকরিতে দিয়েছে ইংরেজি না জানলে। লর্ড হার্ডিঞ্জের আমলে 1844 থেকে যদি ইংরেজি না জানেন সরকারি চাকরিতে আপনি ঢুকতে পারবেন না। মানে ম্যাকলের যে বিখ্যাত মিনিটস, তার 10 বছর পরে যে বিলেত থেকে ফর্দ এসেছিল শিক্ষা, তাতে বলেছিল কি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা হবে সবসময় মাতৃভাষায়। মাতৃভাষা বলতে দুটো বলেছে বাংলাদেশে, বাংলা এবং উর্দু। এর কারণ হচ্ছে, এটাও একটা বলে, অনেকে অকারণে নবাব আব্দুল লতিফের বদনাম করে থাকে। মূল দলিল তারা পড়ে না। মূল দলিল হচ্ছে 1882 সনে হান্টার কমিশন বলে যে প্রথম ইন্ডিয়ান এডুকেশন কমিশন হয়, সেখানে বাংলাদেশ থেকে 3 জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল মুসলিম। একজন হচ্ছে নবাব আব্দুল লতিফ, আর হচ্ছে চুচুড়ার বা হুগলির নবাব তো সৈয়দ আমির আলী বিচারপতি, আরেকজন ছিলেন নবাব সৈয়দ আমির হোসেন, ইনি হলেন বিহারের। তারা 3 জনেই বলেছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে যারা উচ্চবর্ণ তাদের মাতৃভাষা হচ্ছে উর্দু, আর বেশিরভাগ সব বাংলাদেশি মুসলমানের মাতৃভাষা বাংলা। কিন্তু অনেকে ডক্টর আহমদ শরীফ থেকে শুরু করে মোর্শেদ শফিউল হাসান পর্যন্ত প্রত্যেকের লেখায় পড়ি, তারা না পড়ে না যায় না বলে যে কি নবাব আব্দুল লতিফ বলেছেন বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু, এটা উনি বলেন নাই। আমি বলতে চাচ্ছি, এখন আমরা কিন্ডারগার্টেন, প্লে গ্রুপ থেকে শুরু করে ইংরেজি মিডিয়ামে যে চলে গেলাম, আমরা কোন মুখে মাদ্রাসার শিক্ষা যারা আগে উর্দুতে দিত, উর্দু মিডিয়ামে দিত, তাদের নিন্দা করব? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এত বেশি ইংরেজিকরণ হচ্ছে নিম্ন বিদ্যালয়ে, যেটা ব্রিটিশ আমলে হয়নি। ব্রিটিশ সরকারকে অযথা দোষ দিতে আপনি পারবেন না। উডের ড্যাসপাচ দেখেন, অথবা আমি নিজের সব দলিল পড়েছি এবং নিজ হাতে এগুলি আমি অনুবাদ করেছি। সেই জন্য বলছি, নবাব আব্দুল লতিফের সাক্ষ্য, সৈয়দ আমির আলীর সাক্ষ্য এবং আমির হোসেনের সাক্ষ্য, কোথাও ওরা বলে না যে বাঙালি মুসলমানের মাতৃভাষা উর্দু। বাংলায় বলেছে, এবং বাংলাকে সরাবার জন্য কেউ কিছু বলে না। এটা বলা হচ্ছে এখন বাংলাদেশ স্বাধীন হবার পর। আপনার এই যে বাংলাদেশের রুলিং ক্লাসের শিক্ষা ব্যবস্থা যে অত্যন্ত জনবিরোধী, অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী, তার প্রথম প্রমাণ সে কিন্ডারগার্টেন থেকে ইংরেজিতে চালু করে এবং ট্যাক্স বই ভারত থেকে আমদানি করে। এখন আপনারা যেগুলো আলোচনা করেছেন আমাদের বাংলা মিডিয়াম হবে, সেখানে আবার দেশীয় সিলেবাস ইংরেজি ভার্সন, এটা কেমন করে করলো? অর্থাৎ দেখেন, এইটা নিয়ে কেউ প্রশ্ন তোলায় দেখি নাই। আমি যে ক্লাস 9 থেকে যে তুলে দেওয়া, আমি গত 10 বছর ধরে অনবরত নানা জায়গায় অক্ষমভাবে বলেছি, এটা তো অবৈজ্ঞানিক, এটা তো ক্ষতিকর। ইন্টারমিডিয়েট পর্যন্ত বিভাগ থাকা উচিত নয়। ইউরোপে তো নাই, আমেরিকা তো নাই। ওখানে আপনি ত্রয়োদশ শ্রেণীতে যাওয়ার পর 2 বছর পড়েন, তারপরে ডাক্তারিতে যাবেন না ওকালতিতে যাবেন, এটা ঠিক হয়। এই যে আমাদের গিনিপিগ হিসেবে ব্যবহার করা হলো, এইটি হচ্ছে কলোনিয়াল এনলাইটেনমেন্টের বৈশিষ্ট্য। অরূপরাহির অবগতির জন্য বলছি, এটা আমাদের রন্ধ্রে প্রবেশ করেছে। তাহলে আমাদের শিক্ষা একদিকে সর্বজনীন হয়নি, এর শ্রেণী বিভক্ত, নানা রকম টুকরা টুকরা হয়েছে। আর দিকে শিক্ষা আনন্দদায়ক নয়। সেই শিক্ষাকে যদি আমি আনন্দদায়ক করতে চাই, আমি রাবীন্দ্রিক কথা বলছিলাম যে আনন্দদায়ক বলে অনেক বলে কি শুধু নাচ গান থাকবে, তা নয়। শিক্ষা হচ্ছে আপনি যা করতে চান, আপনার প্রতিভা করতে পারে, তাহলে কি করা যেতে পারে? শিক্ষা যদি অর্গানিক হয়, তাহলে এর মধ্যে দৈহিক শিক্ষাও থাকবে, মানে কায়িক পরিশ্রম করতে এমন শিক্ষাও থাকবে, ম্যানুয়াল লেবার এবং মেন্টাল লেবার, যেটাকে আমি ইন্টেলেকচুয়াল লেবারে বলি, সেটাও থাকতে হবে। তাহলে সেটা করতে হলে আপনার কি হবে? আমি এই জন্য আন্তোনিও গ্রামশির যে পরামর্শ, উনি জেলখানার বইতে যেগুলো লিখেছিলেন 1929 থেকে 1935-এর মধ্যে, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে শিখবার মতো। তার মধ্যে একটা হচ্ছে, উনি বলছেন স্কুল আগে তাদের দেশে, ইটালির উদাহরণ দিচ্ছে, ইটালির সাথে আমাদের অনেক মিল আছে। কার্ল মার্কস বলেছেন ইটালি মানে বলে কি ইউরোপের ভারতবর্ষ বলা যায় ইটালিকে, যে তার শুধু শারীরিক গঠন থেকে নয়, তার অর্থনৈতিক উন্নতির দিক থেকেও ইউরোপের পুঁজিবাদগুলির মধ্যে সবচেয়ে পরের পুঁজিবাদ। এই জন্য ওখানে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছে। আমাদের এখানে ফ্যাসিবাদের উদ্ভব নিয়ে আমি আজকে আলোচনা করবো না, কিন্তু তার অনেকগুলো ঐতিহাসিক সূত্র আছে। শুধু লেখাপড়ার কথাই বলছি, ইটালিতে 1859 সনে রবীন্দ্রনাথের জন্মের 2 বছর আগে যে শিক্ষা আইন হয়েছিল, তাতে যে ধরনের স্কুল ছিল 2 প্রকারের। একটা জেনারেল স্কুল, হিউম্যানিস্টিক বা ফরম্যাটিভ স্কুল, যেখানে গ্রিক, রোমান, গ্রিক সাহিত্য, রোমান সাহিত্য পড়ানো হতো। লোকে গ্রিক ভাষা শিখতো কি জন্য? গ্রিকে কথা বলার জন্য নয়, গ্রিক ভাষার ডিসিপ্লিন শেখার জন্যে। আমাদের এখানে সংস্কৃত শেখা যেরকম আর কি, সংস্কৃতে কথা বলার জন্য আমরা সংস্কৃত শিখি না। শিক্ষার এই যে মানসিক যে শৃঙ্খলা, এটা কিন্তু গুরুতর। এই শৃঙ্খলার অভাবে আমি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি আজকে 40 বছর, দেখে যে আমার
ছাত্রদের কথা বাদ দেই, আমার শিক্ষকদের শতকরা 90 জনে একটা শুদ্ধ বাংলা বাক্য লিখতে পারে না। আমি আপনাদের ভুরি ভুরি প্রমাণ দেবো। এই ঈদ সংখ্যা দেশ রূপান্তর পত্রিকা একজন ভদ্রলোক যিনি নাকি 40টা ভাষা জানেন, তিনি আরবি থেকে একটু উপন্যাস অনুবাদ করেছেন। উপন্যাসের নাম উত্তরে দেশান্তরের মৌসুম। হ্যাঁ, তো মৌসুম আল হিজরা ইলা আল শামাল, এই বইটা ও বাংলা পড়ে দেখেছে, অনেক বাংলায় জানেন না, তাহলে তিনি 40 ভাষা জানেন কিভাবে? আপনারা দেখতে পারেন, সেটা গল্পটা ছাপা হয়েছে গত ঈদ সংখ্যা দেশ রূপান্তর পত্রিকা। এই জন্য বলছি, বেসিক শিক্ষা ঠিক না হলে আপনি কিছু করতে পারবেন, আপনার শাসক হলেও খারাপ হবে, খারাপ হলে। এখন বলছি যে শেষ কথাটাই বলি, শিক্ষা যদি আনন্দদায়ক হতে হয়, আপনি যেটা শিখতে চান সেটি আপনাকে শেখার সুযোগ দিতে হবে। মাঝপথে যেন ঘোড়া বদলাতে পারেন সেই সুযোগ থাকতে হবে। গ্রামসির নাম দিয়েছিলেন, নিচের স্কুলের নাম দিয়েছিলেন অ্যাক্টিভ স্কুল, মানে স্কুলা অ্যাক্টিভা। আর একটা দ্বিতীয় যে স্কুলের কথা উনি বলছেন, এটা হচ্ছে ক্রিয়েটিভ স্কুল। এখন ক্রিয়েটিভ কথাটার অনেক অপব্যবহার হয়েছে, আমি এই জন্য ক্ষমা প্রার্থনা করছি, যে সৃজনশীল শিক্ষা পদ্ধতি মাত্র। এই ক্রিয়েটিভ মানে এই নয় যে